কালের কণ্ঠ সংবাদে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নুসরাত জাহান কলি। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের। সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। অভিযোগ আছে, কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে ৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদ। সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে টাকা দেন ওসি প্রদীপ। এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও। নাম প্রকাশ না করার শর্তে সেই পুলিশ কর্মকর্তা জানান, সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে ৫০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে টাকা দেন প্রদীপ। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল স্যারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে। তিনি আরও জানান, সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থায় বেনজির স্যার ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন। ওই সময় বেনজির স্যার ওসি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন, ক্রস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছ, শত শত মানুষকে গুলি করে মেরেছ, এখন আমি তোমাকে কেন বাঁচাবো? আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি। পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেনজির। এমনকি ক্রস ফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন। পরবর্তীতে একজন পুলিশ সুপারের মাধ্যমে ৫০ কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ। ওসি প্রদীপের কাছ থেকে বেনজিরের ৫০ কোটি টাকা আদায় ও ক্রসফায়ার বাণিজ্যে লাশ গুনে গুনে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বেনজির র্যাব ও পুলিশ দুটি বাহিনীরই প্রধান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিলেন। সেই কারণে তিনি নিজেই বেশি অপরাধ সংঘটিত করেছেন। যারা অপরাধ করে তারা কিভাবে অপরাধ সংঘটিত করতে হয় সেটিও জানে, সেটাই করেছেন বেনজির। পুলিশের সূত্র বলছে, সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির, যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচ্যুত হতে পারতেন। সহোদর ৩ ভাই মিলে গড়ে তুলেছেন ৩টি কারখানা। প্রতিদিন এখান থেকে তৈরি হচ্ছে ছোট বড় প্রায় ২ শতাধিক ক্রিকেট খেলার ব্যাট। আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকেই হয়েছেন তারকা ক্রিকেটার। গত ২৪ বছর ধরে ৩ ভাইয়ের কারখানায় বেকার যুবকদের কর্মসংস্থান কেবল বেড়েই চলেছে। বিস্তারিত প্রতিবেদনে। ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়িয়া ইউপির বাথানগাছি গ্রামে গড়ে তোলা হয়েছে হাতে তৈরি ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। এর মাধ্যমেই ভাগ্যের বদল হয়েছে ৩ ভাইয়ের। নিজেরা স্বাবলম্বী হয়ে বেকারত্ব ঘুচিয়েছেন স্থানীয় অনেক যুবকের। এখানে আমার ৮-৯ জন কর্মচারী আছে, সবাই মিলে আমরা কারখানা খুব ভালোভাবে চলছে। কিন্তু একটি সমস্যা, সরকারি আর্থিক সহযোগিতা কিছু আমাদের অনুদান দিত কি, এবার বিদেশি কাঠ সংযোগ দেওয়ার সম্ভব করে দিত, তাহলে আমরা কারখানাটা আরও উন্নত করতে পারতাম। জানা যায়, প্রায় ৩০ বছর আগে খুলনার ফুলতলা গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্রনাথ ভক্ত দাস। সেখান থেকে ব্যাট বানানো শিখে আসেন তিনি। এরপর নিজ বাড়িতে এসে ব্যাট বানানো শুরু করেন। নিজে শিখে এসে তার ২ ভাইকেও শিখিয়েছেন ব্যাট বানানো। এখন তৈরি করেছেন নিজেদের ৩টি কারখানা। সেখানে প্রতিদিন ২ শতাধিক ছোট বড় ক্রিকেট ব্যাট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন তারা। কারখানার মালিকরা জানান, গত ২৪ বছর ধরে তারা ৩ ভাই ৩টি কারখানা পরিচালনা করছেন।
প্রতিদিন এই কারখানা থেকে 100 থেকে 200টি বিভিন্ন ধরনের ক্রিকেট ব্যাট তৈরি করা হচ্ছে। তাদের কর্মচারী আছে মোট 25 জন। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তাদের অগ্রিম ব্যাট অর্ডার দেন। প্রকারভেদে 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত পাইকারি দরে ব্যাট তৈরি করেন। এই যে যুব যা ছেলেপিলে আছি সবাই মিলে কারখানায় কাজ করি। আমরা এই কারখানায় কাজ করে আমাদের বাড়িতে সবাই মা বাবা বউ ছেলেপিলে নিয়ে আমরা আর কি জীবন রক্ষা করি। আমাদের বাদানগাছি এই ব্যাট কারখানা অনেক সবাইকে সবাই চেনে, তো অনেক বেকার ছেলেপিলে এই ব্যাট কারখানায় কাজ করে, তাদের পারিশ্রমিক যাই হোক দিন ভালোই চলে। ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কর্মরত কর্মচারীরা বলেন তারা অনেক দিন ধরে এই ব্যাট তৈরির সঙ্গে জড়িত। প্রতিদিন 400 থেকে 500 টাকায় হাজিরায় কাজ করেন। প্রতিদিন ছোট বড় সাইজের ব্যাট তৈরি করা হয় এই কারখানায়। যারা ক্রিকেট খেলেন তারা প্রতিনিয়ত এখান থেকে ব্যাট কিনে নিয়ে যান। ব্যাটের কাজে সম্পৃক্ত থাকার কারণে এটাকে মিস্ত্রি পাড়া হিসেবে পরিচিত। এখানে যারা কাজ করে তারা যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় তাহলে আরও কাজ করতে সুবিধা হবে। এখানে ব্যাট বিক্রয় হয়, দূর এলাকার থেকে মানুষজন আসে এখানে ব্যাট কিনতে, কিন্তু খুব উন্নত মানের ব্যাট পাওয়া যায়। তবে প্রতিদিনই বাড়ছে ক্রিকেট ব্যাটের চাহিদা, কিন্তু মূলধন স্বল্পতার কারণে কারখানা বড় পরিসরে করা সম্ভব হচ্ছে না। তাই সরকারি কিংবা বেসরকারি পর্যায়ের আর্থিক সহযোগিতা প্রত্যাশা করছেন কারখানা মালিকরা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের ইতিহাস প্রায় 50 বছরের কাছাকাছি। এর মধ্যে যেসব দেশ জনশক্তি রপ্তানির জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। 1976 সাল থেকে বাংলাদেশ হতে বিভিন্ন দেশে শ্রমিক যাওয়া শুরু করে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক গেছে 1,60,00,000-এরও বেশি। ফারজানা সোনিয়ার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রম বাজারে কর্মী প্রেরণে সিন্ডিকেট চক্রের পুনরায় তৎপরতা বন্ধের দাবি জানান বক্তারা। তারা জানান সিন্ডিকেট না থাকলে 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব। বাইরার সিনিয়র সদস্য বিএনপি নেতা খন্দকার আবু আশফাক বলেন, সিন্ডিকেট না করলে 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব। তিনি আরও বলেন, বাইরা একটি অরাজনৈতিক সংগঠন। বাইরায় কোনো সিন্ডিকেট থাকবে না। যদি কোনো সিন্ডিকেট থাকে তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট সৃষ্টি করা হয়, যার মূল হোতা ছিলেন বাইরার সাবেক সভাপতি রুহুল আমিন ও কাজী মফিজুর রহমান। এই হোতাদের সহযোগিতা করতেন তখনকার মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা। তারা বাইরাকে একটি দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করতেন। সংবাদ সম্মেলনে বাইরার প্রতিনিধিরা 8টি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত মন্ত্রী, এমপি ও নেতাদের অবিলম্বে বিচারের আওতায় আনা, কোনো ক্রমেই বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে সিন্ডিকেটকে প্রশ্রয় না দেওয়া, 2 দেশের MOU সন্নিবেশিত বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকার সিলেকশন করার সুযোগ বাতিল করা। এক্ষেত্রে রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে নিয়োগকর্তা। সিন্ডিকেট মুক্তভাবে সকল এজেন্সি কম খরচে বা বিনা খরচে কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেন্ট্রাল অনলাইন পদ্ধতি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির কারণে নির্দিষ্ট সময়ে যে সকল কর্মী যেতে পারেননি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানো। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়ায় কর্মী গ্রহণ করে, ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণ করা। বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত FWCMS অনলাইন পদ্ধতি বাদ দিয়ে বাংলাদেশের সরকারের নিজস্ব অনলাইন পদ্ধতি ও মালয়েশিয়া সরকারের প্রস্তাবিত ই-প্যাক্স বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা। FWCMS এর মাধ্যমে মেডিকেল পদ্ধতি বাদ দেয়া। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারের মাধ্যমে মেডিকেল চেকআপ করার ব্যবস্থা করা। ম্যানুয়াল পদ্ধতিতে চালু হওয়া দূতাবাসের সত্যায়ন অব্যাহত রাখা এবং সিন্ডিকেটকে সহায়তাকারী মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তাদের অপসারণ করা।
প্রতিদিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম, কোনোভাবেই যেন পেরে ওঠা যাচ্ছে না দামের সাথে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সরকার বদলের পর নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসলেও হু হু করে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। বিস্তারিত প্রতিবেদনে। আমদানি করা সিংহভাগ কসমেটিক্স পণ্য নকল ও মানহীন উল্লেখ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন বলেছেন, এসব নকল পণ্য রোধ করা গেলে ১,০০০ কোটি টাকার স্থানীয় বাজার তৈরি করা সম্ভব। মনোয়ার হোসেন আরও বলেন, ভেজাল ও মানহীন কসমেটিক্স পণ্যে বাজার ছেয়ে গেছে। যেসব কসমেটিক্স পণ্য দেশে আসে এর সিংহভাগ নকল, তবে বিদেশি পণ্য কিনতে ক্রেতারা পছন্দ করেন, এমনটিও জানান তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বাজার থেকে নকল ও মানহীন কসমেটিক্স পণ্য তুলে নিতে হবে। নকল কসমেটিক্সে গ্রাহক প্রতারিত হয়, এতে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়। নকল পণ্যের কারণে সরকার তার পাওনা পায় না। এসব নকল পণ্য রোধ করা গেলে আগামী 2 বছরে ১,০০০ কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব। ৩ অক্টোবর ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মেলন কক্ষে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক আব্দুল জলিল বলেন, ভুয়া পণ্য ব্যবহার করে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারেও বাড়ে আর্থিক সংকট। এজন্য দেশে বিশ্বমানের কসমেটিক্স ও হোম কেয়ার পণ্য উৎপাদনের বিকল্প নেই। এতে দেশের মানুষের কর্মসংস্থানও বাড়বে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী বলেন, দেশে প্রসাধনী এবং ব্যক্তিগত যত্নের সামগ্রীর বার্ষিক বাজার এখন প্রায় ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার। আশা করা যাচ্ছে ২০২৭ সাল পর্যন্ত এটি ৮.১% হারে বাড়বে। তবে বাংলাদেশের প্রসাধনী খাত ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভর করে। প্রসাধনী রাসায়নিকের ৯০% আসে বিদেশ থেকে। বিশেষত মোট আমদানিকৃত কসমেটিক পণ্যের প্রায় ৪১% আসে ভারত থেকে। এ অবস্থার পরিবর্তনে মানসম্মত দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতের কোনো বিকল্প নেই। স্কিন কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক মনে করেন, নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে মানুষ স্কিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এ থেকে বাঁচার একমাত্র উপায় মানসম্মত পণ্য ব্যবহার করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। এর মধ্য দিয়ে আধুনিক যুগের সবচেয়ে নাটকীয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত মাসের লড়াইয়ে প্রবেশ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। উভয় প্রার্থী সতর্ক করে বলেছেন, বিভক্ত মার্কিন জাতির ভাগ্য নভেম্বরের নির্বাচনের ফলাফলের উপর ঝুলে আছে। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। হলিউডের যে কোনো ব্লকবাস্টার সিনেমার চেয়েও বেশি পট পরিবর্তন করতে দেখা গেছে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়া কমলা হ্যারিসের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়া এবং 2 বার হত্যা চেষ্টা থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষা পাওয়া এর মধ্যে অন্যতম। 78 বছর বয়সী ট্রাম্প এবং 59 বছর বয়সী কমলার মধ্যে কোনো একজনকে প্রেসিডেন্ট হিসেবে বরণের জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন নাগরিকরা। তবে ট্রাম্প নির্বাচনে না জিতলে 2020 সালের মতো বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে যখন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার লড়াই নির্ভর করছে, তখন হোয়াইট হাউসে কে আসীন হচ্ছেন তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। তবে একটা বিষয় পুরোপুরি নিশ্চিত যে কমলা ও ট্রাম্প তাদের রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস ও জেডি ভ্যান্সকে নিয়ে আগামী 4 সপ্তাহ নিরলস প্রচারণা চালাবেন। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ সিস্টেমের কারণে মূলত 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের ভোটাররাই নির্ধারণ করবে ট্রাম্প ও কমলার ভাগ্য। বিভিন্ন জনমত জরিপে কমলা ও ট্রাম্পের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
এসব সত্ত্বেও সম্পূর্ণ ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটিকে বেছে নিতে হবে আমেরিকানদের। আমরা পেছনে ফিরে যাব না, এই স্লোগানের মধ্য দিয়ে বিভাজনের রাজনৈতিক প্রথার ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। অন্যদিকে আমেরিকার হারানো মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বৈষম্যে জর্জরিত মার্কিন জাতিকে একমাত্র তিনিই উদ্ধার করতে পারবেন বলে ইঙ্গিত মিলেছে তার কথায়। কমলা এমন একজন প্রার্থী যিনি বাধার দেয়াল ভেঙে যুক্তরাষ্ট্রের প্রথম দক্ষিণ এশীয় কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এবং গর্ভপাতের অধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার স্বভাব ও নীতি এখনও অনেক ভোটারের কাছে অজানা। অন্যদিকে ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বীকে কঠোর ব্যক্তিগত আক্রমণের পন্থা বেছে নিয়েছেন এবং দেশের অর্থনীতি চাঙ্গা করার ও রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে ভরার অঙ্গীকার করেছেন। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।